জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এটি নিয়ে একটা টানাপোড়েন শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এমনকি এর সঙ্গে আপনি সরকারকেও যোগ করতে পারেন। সবার মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়েছে। জুলাই সনদ নিয়ে কিছু বিষয়ে একমত হয়েছে, আবার অনেকগুলো বিষয়ে একমত হয়নি। বিশেষ করে জামাত ইসলামী এবং এনসিপি এবং ইসলামী শাসনতন্ত্র এরা এর বিরোধিতা করছে। বিশেষ করে যে কারণে বিরোধিতা করছে তার মূল কারণ হলো যে 2 বছরে যে মেয়াদ দেওয়া হয়েছে তারা বলছে না, এটা আগেই হতে হবে। এটা একটি বিষয়। আরেকটি বিষয় একই সঙ্গে আপনাকে বলে রাখি, সেটি হলো জুলাই ঘোষণাপত্র, যেটা ছিল তরুণদের দাবি। এটি নিয়ে আরেকটা সংকট তৈরি হয়েছে। কারণ জুলাই ঘোষণাপত্র বিএনপি চাচ্ছে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে, কিন্তু তারা চাচ্ছে সাংবিধানিক স্বীকৃতি, এবং সাংবিধানিক স্বীকৃতির পক্ষে যথারীতি তাদের সঙ্গে রয়েছে জামাত ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এই যে টানাপোড়েন, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জুলাই সনদ, আপনি যখন ক্লেইম করতেছেন যে জুলাই আন্দোলনে আমরা সবাই ছিলাম, দল মত নির্বিশেষে, ছাত্ররা দাবি করে যে তারা অনেকটা অগ্রাধিকার, তারা অনেকটা মনে করে যে তারাই করছে, এটা তারা তা করে না, কিন্তু নেতৃত্বটা তাদের হাতে ছিল। নেতৃত্ব তাদের আছে, মানে টার্নিং পয়েন্টে নেতৃত্ব তারা দিছে, এতে কোনো সন্দেহও নাই। কিন্তু সবাই তো ছিল, এবং ওই টার্নিং পয়েন্টটা না হইতো এখন কিন্তু আমার মেয়াদ 29 সাল পর্যন্ত থাকতে হইতো, এবং আপনি ফরিদ সাহেব উদয় আয়নাগরে থাকতে পারতেন হয়তোবা। সেখান থেকে আপনি রিলিফ পাইছেন। 24-এর আন্দোলন, মানে 36শে জুলাইয়ের যে আন্দোলন, সেটা রিলিফ দিছে। আজকে যে যত বড় লাটসার মতো কথা বলেন, এরকম কথা কেউ বলতে পারতেন না। এবং তারা যেভাবে এটাকে আবার নিয়ে খেলা করতেছে, তাতে মনে হয় শেখ হাসিনা আমাদের ভালো ছিল এদের জন্য। মানে আপনি, আমার কাছে মনে হয় যে লিবার্টির জন্য আমরা অযোগ্য। না, যে একটা কথা বলা হয়ে থাকে যে স্টুডেন্টদের ব্যাপারে যে ধরনের মন্তব্য করা হয়, তাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তাদেরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বলেছে আওয়ামী লীগের দেশ থেকে তাড়িয়ে। পার্লামেন্ট বলতেছে, সংবিধান বলতেছে 25 বছর, সকল সংবিধান যেটা আছে আমাদের, 25 বছর বয়স হলে এমপি হইতে পারবে, এমপি হইতে পারলে সে মন্ত্রী হইতে পারবে। তাই 25 বছরের বাচ্চারে আপনি কেন বাজে কথা বলবেন? তার রাজনৈতিক মতাদর্শ আপনাকে কেন রেসপেক্ট করতে হবে? রেসপেক্ট আপনার ধরে রাখতে হবে, রেসপেক্টটা তো ধরে রাখতে হবে। রেসপেক্ট আপনি ঘরে বসে চাইলেই হবে? যেহেতু সবাই দাবি করে, কেউ কি বাইরে দাঁড়ায় বলতে পারবে আমরা এই জুলাই আন্দোলনে ছিলাম না? সবাই তো ক্লেম করে। তা আপনি সেটা সাংবিধানিক স্বীকৃতিতে দোষটা কোথায়, অপরাধটা কি, ভুলটা কোথায়? 2009 সালে আসার পর 71কে কিন্তু বলা হয়েছে এটার ভিতরে, তারপরে চলে আসে 2009 কি হয়েছে? 2009 থেকে 24 পর্যন্ত আয়নাগর, বিনা বিচারে হত্যা, ক্রস ফায়ার, রাষ্ট্র কোনোটাকে স্বীকৃতি দেয় না, সেগুলো আপনারা করেছেন। মেজর সিনহা হত্যা, 57 জন সেনা অফিসার হত্যা, সেনাবাহিনী সেখানে নীরব দর্শকের মতো হজম করছে। 57 জন অফিসার যেদিন মারা গেছে বাংলাদেশে, সেদিন বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ। তাই যে দেশের সার্বভৌমত্ব যে সরকার নষ্ট করে, তারপরে আভ্যন্তরীণ সার্বভৌমত্ব কি, নাগরিকের সার্বভৌমত্ব কি? শাপলা চত্বরে আপনি মিটিং করছেন, আপনি শত শত লোক মেরে ফেলছেন, আয়না ঘরে লোক রাখছেন, সেইটা স্বীকৃতি যে সংবিধানে দিতে চাইবে না, আমি তো মনে করি সে পরিষ্কার ওইগুলার সাপোর্টার। ওই ঘটনাগুলা যেগুলো ঘটাইছে আওয়ামী লীগ সরকার, সেগুলার সাপোর্টার। আমার ক্ষতিটা কি হবে? আমি সব বাদ দিলাম, আমার ক্ষতি কি হবে? দল মত নির্বিশেষে এটাকে আমরা সাংবিধানিক স্বীকৃতি দিব। অসুবিধাটা কোথায়? আমরা একটা ডিপ্লোমেসিতে থিওরি পাই, শত্রুর শত্রু হইল আমার বন্ধু। পতিত সরকারের কাছে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এরা, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, ওনাদের লোক গুম হয়েছে, খুন হয়েছে, গেল। তাইলে পতিত সরকার ওনাদের শত্রু। পতিত সরকারের বিরুদ্ধে নেতৃত্বে যারা ছিল, টার্নিং পয়েন্টে গিয়ে ছাত্ররা, আজকে যারা এনসিপি করছে, পতিত সরকারের বিরুদ্ধে জামাতও ছিল, পতিত সরকারের সাথে বিএনপিও ছিল পতিত সরকারের বিরুদ্ধে। যদি তাই হয়, তাহলে শত্রু আওয়ামী লীগ হলো কমন শত্রু সবার।
এনসিপি বলেন, জামাত বলেন আর বিএনপি বলেন, কমন শত্রু এই তিনটা দল তো সুপার ইউনাইটেড থাকার কথা। তাহলে মিলটা কোথায়? এই আজকের ছাত্ররা যে দলটা করছে সেটা যখন পতিত সরকার আর এখনকার বড় দলের কমন শত্রু হয়ে থাকে, তখন মনে হয় কি যে পতিত সরকারের সাথে এদের আন্ডারস্ট্যান্ডিংটা কোথায়? আবার 2001 সালে আপনি যখন সরকার গঠন করলেন কাউকে নিয়ে, তখন কি আপনি জানতেন না তারা রাজাকার? তো তখন তাদের সাথে আপনি সরকার করলেন, এখন আবার স্লোগান আসতেছে রাজাকার বহিষ্কার করতে হবে। মানে আপনি কি তারপরে বলে কি রাজনীতিতে নানান ধরনের কথা, রাজনীতিটা যা বলবে তাই যদি সঠিক হয়, আমি কি চিন্তা করব তাদেরকে নিয়ে? দেশ কি ভাববে? রাজনীতিবিদদের জন্য কি সকাল বিকাল কথা পরিবর্তন করে অ্যালাউড কিনা? তাহলে এই সনদ এবং প্রোক্লেমেশনের জন্য কি হবে? আপনি যদি এটা সংবিধানের ভিতরে সন্নিবেশিত না করেন, সন্নিবেশিত কিন্তু অনেক ভাবে হয়। ওই একবার করছিল পঞ্চম সংশোধনী, যেটা দিয়ে বলছিল পঞ্চম সংশোধনী দিয়ে প্রজ্ঞাপনটাকে বৈধতা দিয়েছিল ইন্ডেমনিটি অধ্যাদেশ, রেগুলার বিচার করা যাবে না। এটাকে সংবিধানের সংযোজন বলে না। সংবিধানের সংযোজন বলে পটভূমিতে লিখতে হবে কেন এই জায়গাটায় আসলাম আমরা, তার ভিতরে এইগুলা সব ঢুকবে, এই অপরাধ, এই আয়নাঘর, এই সেনা হত্যা, সব কিছু ঢুকবে। তার আলোকে আমরা এই সংবিধান সংশোধিত সংবিধানই প্রণীত করতে যাচ্ছি, সেভাবে আসলেও আসতে হবে এবং ওইটা হবে সাংবিধানিক স্বীকৃতি। নীলুবার চৌধুরী মনি, আপনাদের একটি বৈঠক হয়েছিল, সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠক, স্থায়ী কমিটির বৈঠক যেটা আপনারা করেন, সেখানে কিন্তু এই বিষয়টা সিদ্ধান্ত হয়েছে। সেখানে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন, উনি সভাপতিত্ব করেছেন বৈঠকটিতে, এবং সেখানে এই কথাটা বলা হয়েছে যে জুলাই সনদ বা জুলাই প্রোক্লেমেশন এগুলো সবগুলো হবে রাষ্ট্রীয় স্বীকৃতির অংশ, সাংবিধানিক নয়। কিন্তু আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আপনি জানেন যে সেকেন্ড রিপাবলিক এই শব্দটা চেঞ্জ করে মূলত প্রোক্লেমেশন আনা হয়েছে, জুলাই প্রোক্লেমেশন। এবং এই সেকেন্ড রিপাবলিক বা ঘোষণাপত্র কোনো একটা গণ অভ্যুত্থান বা বিপ্লব ঘটে, এবং এটা যে কথাটা উনি বলছিলেন, এটা এক ধরনের স্বীকৃতি, সাথে সাথে কিন্তু আরেকটা যারা এই বিপ্লবের সঙ্গে জড়িত তাদের নিরাপত্তার প্রশ্ন রয়েছে, শুধু নিরাপত্তা নয়, মর্যাদার ব্যাপারটা রয়েছে। কিন্তু আমরা শুরু থেকেই লক্ষ্য করলাম যে আপনাদের দলে বিষয়ে খুবই অনাগ্রহী। আমার সরাসরি প্রশ্ন যে এই ধরনের ঘটনায় বিএনপির এই দ্বিধা দ্বন্দ্বটা কেন শুরু থেকে একটু বুঝিয়ে বলবেন? বিএনপি একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল, বহুবার তার এই দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, দেশকে ভালোবাসে। বিএনপির যিনি সর্বোচ্চ কর্ণধার এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়, এবং শুধু তাই না, উনি কিন্তু ওনার দলের ঊর্ধ্বে উঠতে পেরেছেন দলমত নির্বিশেষে। এটা কিন্তু বিএনপির উদারনৈতিকতার ফল। হ্যাঁ, আপনিই বলছেন উনি কিন্তু ওনার এটার জন্য কোনো স্বীকৃতি চায় নাই, বিএনপি চায় নাই। যে বিএনপি নিজের চরম ত্যাগ স্বীকার করার পরে নিজের জন্য স্বীকৃতি চায় না, রাষ্ট্রের চিন্তা করে, যাকে এক কাপড়ে বের করে দেওয়ার সময় উনি বলেছিল আমার 2 ছেলে শুধু না, সমস্ত বাংলাদেশটাই আমার ছেলে আছে, আমি এদের ছেড়ে কোথায় যাব। তো এই যে উনি যদি সেই দিন চলে যেতেন, তাহলে কিন্তু বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো। আজকে আমি আমার এই পরিচয়ে হয়তো আপনার সঙ্গে বসতে পারতাম না, হয়তো বিএনপির পরিচয়ে। সো বিএনপি যে দূরদৃষ্টিতা দেখে, সেটা অনেকের বুঝতে বেশ সময় লাগবে, এবং একটা সময় গিয়ে বলবে হ্যাঁ বিএনপি ঠিক ছিল। আপনি যেটা বললেন, আপনার কথাই যদি আমি ধরি যে দ্বিতীয় স্বাধীনতা, এই যে স্বাধীনতা কখনো দ্বিতীয় হয় না। আপনার রিপাবলিক কখনো দ্বিতীয় তৃতীয় হয় না এই বাংলাদেশের প্রেক্ষাপটে। আমি তো তাহলে 90-তে যে আন্দোলনটা হয়েছিল কোন অংশে কম না। হ্যাঁ, এটাই অনেক বেশি লোক মারা গিয়েছে, অনেক বেশি, অনেক দিনের, 15.5 বছর 90-এর আন্দোলনে আমরা তখন ক্যাম্পাসে আপনিও ছিলেন, বলুন তো কত লোক মারা গেছে? আমি তো নিজেই বলছি, 5 জনের মতো। আমি তো নিজেই বলছি ওই দিন 9 বছরের অত্যাচারও আছে, উপরে ট্রাক তুলে দিয়েছে, সব মিলিয়ে 5-6 জন, এর বেশি হয় না, আরো বেশি। তো আমি আপনাকে যেটা বলছি, 90 কিন্তু এটা চায় নাই, বলে নাই। তো আজকে 90-তেও বিএনপি আন্দোলনে ছিল, আজকের বেলায়ও প্রেক্ষাপটেও বিএনপি আন্দোলনে। এইখানে 90-এর আন্দোলন যেটা, হ্যাঁ, সেটা রিজিম চেঞ্জ। এটা আর আমি আপনাকে বলি, 24-এর আন্দোলন তো রিজিম চেঞ্জ নেই, আমি আপনাকে এটা একদম পাটাতন বদলে যাওয়া। আমি আপনাকে তাহলে বেশি গুরুত্ব দেওয়া হয়ে যাচ্ছে ওই পতিত সরকারকে। এত গুরুত্ব দেওয়ার মতো কিছু না। একটা ফ্যাসিস্ট, একটা হায়ানা, একটা আপনার কি বলবো মানুষকে, এখানে শুধু আওয়ামী লীগের পতন ঘটে না, এটা ভারতের আধিপত্যবাদের পতন ঘটেছে। কে বলছে আপনার পতন ঘটেছে? ভারত কি এখন মাস্তানি করে না আমাদের সঙ্গে? করছে না? আপনি কোনখানে পাচ্ছেন? আপনি কি মন থেকে না খুব টানতেছিল যে ওই হাসপাতালে যাই। আমি 11টার সময় গেছি সকালে, ভিতরে ঢোকা সম্ভব না, কি কারণে আমাকে ঢুকতে দেবে?
যাওয়ার পিছনে কারণ একটা ফিলিংস কাজ করতেছিল। আমি জানতাম আমি ঢুকতে পারবো না, আর আমার যাওয়ার পিছনে ওইটুকুই যে আচ্ছা একটু কাছাকাছি যাই না কেন। হ্যাঁ, হাসপাতালের বাইরে কতক্ষণ ঘোরাঘুরি করে আবার বাসায় চলে আসছি। মনের একটা টান ছিল, মন যা বলে তা করতে হয়, মনের কথা রাখলাম। বাসায় এসে টেলিভিশনের পর্দায় তাকায় আছি, হঠাৎ দেখি যে হ্যাঁ, ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব সামনে চলে আসলো এবং আরো অনেকেই ছিল, এবং উনি যেভাবে হাসতে হাসতে বসতেছিলেন চেয়ারে, তখনই বুঝছি আলহামদুলিল্লাহ সাকসেসফুল। হ্যাঁ, ওনারা হাসি খুশি ছিল। প্রেসের সঙ্গে কথা বলা শুরু করছে যে 3 সপ্তাহ পর উনি বক্তৃতা দিতে পারবে, এই কথাটা দিয়া বক্তব্য শুরু করছে। অনেকক্ষণ কথা বলছে। ডাক্তার জাহাঙ্গীর কবিরের সাথে ওনার অনেক আগে একবার পরিচয় হয়েছিল, এতদিন পরে দেখা, উনি ওনাকে মনে রাখছে, দুজনের সাথে বুক মিলাইছে, হাসি খুশি ভাবে অপারেশন থিয়েটারে গেছে। 3টা ব্লকের কথা আমরা শুনছিলাম, আসলে 4টা ব্লক, 3টা সিরিয়াস ছিল, একটা কম সিরিয়াস, তারপরও 4টা অপারেশন হয়ে গেছে। ওপেন হার্ট সার্জারি 100% সাকসেসফুল। উনি আইসিইউতে আছেন, আজকে হয়তো আগামীকাল, এই 2 দিন থাকবেন, তারপরে কেবিনে দিয়ে দিবে। আর কেবিনে থাকতে হবে, ডাক্তার সাহেব বলছেন 7 দিন, আর 3 সপ্তাহ পর উনি আবার মঞ্চে দাঁড়ায়া বক্তৃতা দিতে পারবে। ভাই সুখবর, সুখবর, আলহামদুলিল্লাহ। ডাক্তার শফিকুর রহমান স্যারের জন্য সবাই দোয়া করতেছিল, শুধু যে জামাতের বা শিবিরের বা এনসিপির ইনারাই দোয়া করতেছিল এমন না ভাই, সবাই দোয়া করতেছিল, কারণ উনাকে অনেকেই ভালোবাসে, সব দলের মানুষই ভালোবাসে, হয়তো মুখ ফুটে বলে না, রাজনীতির ব্যাপার স্যাপার তো বুঝেন না। যাই হোক, সুখবর কিন্তু আরো আছে। হ্যাঁ, আরো আছে। দেখেন, আমি অলওয়েজ একটা পজিটিভ কথা বলতাম, আমি পজিটিভ মাইন্ডের মানুষ। আমার হিসাব নিকাশে যেটা বলে আর কি, সবসময় বলে আসছি যে দেখেন 5ই আগস্টের জন্য আমরা অপেক্ষা করব, আমাদের জন্য নতুন কিছু হতেই হবে। আমার এই আত্মবিশ্বাসের মূল জায়গাটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। হ্যাঁ, উনি যখন দায়িত্ব নিছে, উনি তো ওনার দায়িত্ব শেষ করবেই। উনি তো বলেই দিয়েছিল যে আমাদের পিছে যাওয়ার কোনো রাস্তা নাই, সামনে যেতেই হবে। যেভাবে জুলাই আগস্টে ওই যে আমার মেয়ের বয়সী একটি মেয়ে বলছিল না, পিছনে পুলিশ সামনে স্বাধীনতা, ওই একই কথা তো ইউনূস স্যার বলছে, একই কথা ইউনূস স্যার বলছে। আমার ওইটাই মাথার মধ্যে ঢুকে গেছিল। ইউনূস স্যারের মতো মানুষ আউল ফাউল কথা বলবে, এটা তো আমি বিশ্বাসই করতে পারি না। যে মানুষ বলে যে রাজনীতিবিদরা আমার সামনে এসে একরকম কথা বলে, বাইরে গিয়া অন্য রকম কথা বলে, সেই মানুষ কি 2 রকম কথা বলতে পারে ভাই? নো, বলতে পারে না। দেখেন, 5ই আগস্টেই 5টার সময় সংসদ ভবন থেকে জুলাই ঘোষণাপত্র আসতেছে ভাই, ঘোষণাপত্র। ঘোষণাপত্র আর সনদপত্র কিন্তু এক জিনিস না, আলাদা আলাদা। সনদপত্রটা কি জানেন? এই যে 5 মাস ওনারা যে সংলাপে বসছিল, চা বিস্কিট খাইছে, যেটা নিয়ে অনেক কথা হয়েছে, এটা কিন্তু ছিল একরকম সংসদ, কিন্তু এইটাও কিন্তু একরকম সংসদ ছিল। হয়তো ওই সংসদ ভবনে এই সংসদ বসে নাই, এই সংসদ বসছে যমুনায়, এই সংসদ বসছে সংসদের বাইরে, এটাও একটা সংসদ। ওই সংসদের কি আলাপ আলোচনা হয়েছে, এই 5 মাসে কি কি সিদ্ধান্ত হয়েছে, কিভাবে এই দেশটা চলবে, কিভাবে প্রেসিডেন্ট ওই চেয়ারে বসবে, কিভাবে প্রধানমন্ত্রী তার ক্ষমতা ব্যবহার করবে, কে কতদিন থাকতে পারবে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, কিভাবে নির্বাচন, আগে সংসদীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন, এই সব আলোচনা হয়েছে 5 মাস। ওইটাই হলো জুলাই সনদপত্র। ওই সনদপত্র ঘোষণা হবে ভাই, সবাই চলে আসবে, হয়তো মতের মিল অমিল কিছুটা আছে, কিন্তু জুলাই ঘোষণাপত্র সেইটার সাথে কিন্তু সবাই একমত। গতকাল গভীর রাত্রে বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি এবং আরো কিছু পোলাপান ও কিছু মুরব্বী গভীর রাত্রে বসছিল ভাই এই জুলাই ঘোষণাপত্র নিয়ে। 5 তারিখের 5টার সময় যেটা ঘোষণা করা হবে সংসদ ভবন থেকে, সেই ঘোষণাপত্র নিয়ে মিটিং এ বসছিল, সবাই একমত। এটাই সুখবর ভাই। গার্ডেন গার্ডেন হয়ে গেল না মনটা? দেখেন, আগেই বলছিলাম এক জায়গায় আসতেই হবে, এই ছাড়া কোনো উপায় নাই। এখন দেখেন, এই ব্যাপারটা কিন্তু জানতো
ডিপ স্টেটের ভিতরে, এটা ভিতরে ভিতরে আলোচনা চলতেছিল আমাদের দেশের ডিপ স্টেটে, এবং বিদেশ থেকেও নজর রাখা হচ্ছিল কি হতে যাচ্ছে। ভাই একটা কথা তো বুঝতে পারেন আপনারা, এই যে এনসিপি, একে শুধু এনসিপির ভিতরে সীমাবদ্ধ রাখেন না, এর পিছনে কিন্তু একটা শক্তি আছে। এই শক্তি কিন্তু পশ্চিমা শক্তিও বলতে পারেন, আবার দেশের ভিতরে একটা শক্তি আছে। সবচেয়ে বড় শক্তি কি জানেন? জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল, সেই শক্তিটাই সবচেয়ে বড় শক্তি। এদেরকে ফেলা দেওয়া যাবে না। দেখেন না পোলাপান কিন্তু এক একটা বোমা কি মারে ভাই, হায় হায়, ফাটায় ফালায়। দেখেন কত বড় বিপদে ফালায় দিছিল বাবর সাহেবকে। ওদিকে চিটাগাং যায়া বিএনপি সবচেয়ে বড় নেতা, গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ সাহেবকে, উনাকেও কিন্তু বিতর্কিত করছে ওই যে উনার এলাকায় যায়া। আর গোপালগঞ্জে যেটা করছে এটা তো আপনারা জানেনই। এই গোপালগঞ্জের মধ্যেই কিন্তু সবকিছু লুকায় রয়েছে। ওই গোপালগঞ্জেতে কারা কারা আক্রমণ করছে, তাদের উপরে আক্রমণ করবে গেরিলা বাহিনী। হ্যাঁ, দেখেন না একটা পুলিশ অফিসারকে টেলিফোনে হুমকি দিতেছিল, 2 মাস সময় দিছে, 2 মাস পর তার ঘরের মধ্যে ঢুকে আসে তার নাম বলবে। ভাই দেখেন কত বড় ষড়যন্ত্র, আল্লাহ আমাদেরকে বাঁচায় দিছে ভাই। ভয়াবহ ব্যাপার তো। ঢাকার বুকে প্রশিক্ষণ চলতেছে কিভাবে সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াইতে হবে, কিভাবে এনসিপি, জামাত, ছাত্র শিবির এদের সঙ্গে লড়তে হবে, কিভাবে পুলিশের সঙ্গে লড়তে হবে, কিভাবে আর্মির সঙ্গে লড়তে হবে। মাঠে 400 লোককে আইনা ঢাকায় এই প্রশিক্ষণ দিছে কে? আরেকজন আর্মি, সাদিক, তার নাম সাদিক, মেজর সাদিক। সে প্রশিক্ষণ দিতেছে কাকে? আওয়ামী লীগের সেই হেলমেট বাহিনীকে, যারা হেলমেট পয়রা পুলিশের সঙ্গে ওই যে ফাইট করতো রাস্তায় 36 দিনে, দেখেন নাই জুলাই 36 দিনে, ওই তাদেরকে প্রশিক্ষণ দিতেছে একজন আর্মি। এই দেশের বিরুদ্ধে লড়ার জন্য, আর্মির বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে লড়ার জন্য। হাই হাই, কত বড় ষড়যন্ত্র। কিন্তু এই মেজর সাদিক কি একা? নো 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 নো, অবশ্যই না। ওর অনেক লম্বা হাত আছে ভাই, ওর একটা ঘাঁটি আছে এই বাংলাদেশে। এটা আমরা মোটায় মাথায় বুঝতে পারি। আর্মিরা কি বুঝতে পারতেছে না? গোয়েন্দা বিভাগ কি বুঝতে পারতেছে না? বুঝতে পারতেছে। আর্মি নিজস্ব আইনে বিচার হবে সাদিকের। এদিকে কিন্তু সাদিকের বউ কিন্তু ধরা খাইছে, সেও কিন্তু পুলিশের চাকরি করে। তার চেহারাটাই পর্যন্ত সোশ্যাল মিডিয়া দেখলাম না কেন। ও তো আর আর্মির আইনে বিচার হবে না, ওর তো বিচার হবে আমাদের পুলিশি আইনে। ও যে অ্যারেস্ট হয়েছে তাকে সামনে পাইলাম না। এরা দেখেন জামাই বউ মিলা গত 100 দিন, এবং এমনও শোনা গেছে 192 দিন ছুটিতে আছে, এবং সে নাকি চিকিৎসা নিতেছিল ক্যান্টনমেন্টের একটা হাসপাতালে। আরে ভাই, ক্যান্টনমেন্টের হাসপাতালে যদি 6 মাস চিকিৎসা নেয় তাহলে তো ওর মেজর পদই থাকে না। হ্যাঁ, ওর মেজর পদই তো থাকার কথা না, তাই না? 6 মাস চিকিৎসা নিলে তার মানে সে তো অসুস্থ, আনফিট। তার মানে কি তার তো র্যাঙ্ক কইমা যাওয়ার কথা না, ক্যাপ্টেন হয়ে যাওয়ার কথা। আমি জানি না, না জানি নাই বললাম, এরকম কোন নিয়ম আছে কিনা। একটা মানুষ যদি 6 মাসই অসুস্থ, তার মানে সে অচল। আর সে কি হাসপাতালে আছে কিনা এটা আর্মি জানে না, এটা বললে হবে, হয় না। তার সাথে আরো অনেকেই জড়িত। যাই হোক, উপরওয়ালা যা করে ভালোর জন্য করে। দেখেন এই 5ই আগস্ট হয়তো এরা টার্গেট করতো এই সংসদ ভবনে, যদি এটা ধরা না পড়তো ভাই, যদি ধরা না পড়তো এটা, এরা কিন্তু এই 5ই আগস্টে টার্গেট করতো। কারণ ওই কনভেনশন হলে ওরা শুধু প্রশিক্ষণ নেয় নাই ভাই, ওইখানে স্লোগানও দিছে, বিপ্লবী স্লোগান, দেশকে তারা স্বাধীন করবে এবং এই ইউনূস সরকারের তারা পতন ঘটাবে, ওইখানে স্লোগান দিছে। কিন্তু কোন সিসি ক্যামেরার ফুটেজ আপনারা পাইছেন? পাবেন না, কারণ সিসি ক্যামেরা বন্ধ ছিল। তার মানে কি ওই কনভেনশন হলের মালিককে, তাকে ধরেন, তার সাথে যোগাযোগ আছে, নাহলে সিসি ক্যামেরা ফুটেজ নাই কেন? কত বড় ষড়যন্ত্র শুধু ঢাকাতে। দেশের চারিদিকে যে হচ্ছে না কোনো গ্যারান্টি আছে? কত বড় বিপদ থেকে বাঁচায় দিল আমাদের গোয়েন্দা, পুলিশ, আর্মি সবকিছু কিন্তু ধরে ফেলাইছে। অলরেডি 22 জন অ্যারেস্ট, এবং এর তো বুঝছেন মহা সাজা হবে। আপনারা চিন্তা করেন না, আর্মির আইন কঠিন আইন। দেখেন আওয়ামী লীগ ভুল রাজনীতি কইরা ফেলাইলো। এই গেরিলা বাহিনী তার বানানো উচিত হয় নাই, অপেক্ষা করা উচিত ছিল। কারণ তাদেরকে তো নিষিদ্ধ করা হয় নাই, তাদের কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ এদের কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয় নাই। আইন কি বলে একটু অপেক্ষা করা উচিত ছিল, আইনি লড়াই লড়া উচিত ছিল। এত টাকা পয়সা, ওই টাকা পয়সা গুন্ডাদের পিছনে খরচ না কইরা আইনি লড়াই লড়েন না। আইন
আইনে তো জিতেও যাইতে পারেন, আইন তো বলে নাই যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বা আওয়ামী লীগ নিষিদ্ধ দল। কিন্তু এখন দেখেন আপনারা গেরিলা বাহিনী বানাইছেন, মানে রাষ্ট্রদ্রোহী। আপনারা নিজেরাই দেখেন নিজেদের কবর খুঁজা ফেলাইলেন, নিজেরাই নিজেদের বিপদটাই কামলেন। এটা আপনাদের জন্য মহা বিপদ সংকেত। তো হায় হায়, কি রাজনীতি করতেছেন, ভুল রাজনীতি। পুলিশরে হুমকি দেন, তমুকরে হুমকি দেন, এইসব হুমকি দিয়া কোনো লাভ আছে? আপনারা এত বড় একটা দল, 75 বছর পুরনো, আপনারা রাজনীতি দিয়ে মোকাবেলা করেন, এইভাবে মোকাবেলা করতে যাইবেন, ঠইকা যাবেন, ঠইকা যাবেন। যাই হোক, সব দল এক জায়গায় চলে আসছে আলহামদুলিল্লাহ। একটা ব্যাপারে তারা এক হইছে, সেটা কি? জুলাইয়ের ঘোষণাপত্র, যেটা আগামীকাল 5টার সময় আমরা পেয়ে যাব। আর এই ঘোষণাপত্র শুধু মুখে মুখে না ভাই, আইনের বৈধতা পাবে। যেহেতু সব দল এক জায়গায় চলে আসছে, শুধু আইনি বৈধতা কি, সংবিধানও এটার স্থান হয়ে যাবে, আইনি বৈধতা পাবে। আইনি বৈধতার পর সংবিধানের জায়গা হয়ে যাবে অটোমেটিক, কেউ রুখতে পারলো না। আমি আগেই বলে আসছিলাম যে ভাই বেশি টেনশন নিয়েন না, ইউনূস স্যার তার দায়িত্ব পালন করবেই। কিন্তু এই জুলাই সনদপত্র ঘোষণার সঙ্গে সঙ্গে একটা ভয়াবহ ঘটনা ঘটবে, সেটা কি একবার চিন্তা করছেন কেউ? হ্যাঁ ভাই, ভয়াবহ। যার জন্য আওয়ামী লীগ ওই যে ভিতরে ভিতরে এই ষড়যন্ত্র করছিল, 5ই আগস্টই ওদের টার্গেট ছিল অ্যাটাক করার, যদ্দূর আমার মনে হয়। কারণ তারা বুঝা ফেলাইছিল এই জুলাই সনদপত্র ঘোষণা মানি আমগো 23 মাইরা দেওয়া। জুলাই ঘোষণাপত্রে কি থাকবে ভাই? গত সরকারের সমস্ত অপকর্ম, খুন খারাপি, লুটপাট এবং 36 দিনের যুদ্ধে কি হয়েছে সেটারই তো সবকিছু তুইলা ধরবে, তাই না? এই ঘোষণাপত্রে তার মানে কার সাথে এই যুদ্ধটা হয়েছে? নতুন বাংলাদেশের জন্য আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগ বাহিনীর সাথে এই যুদ্ধটা হয়েছে। ওই ঘোষণাপত্র তো এইটাই থাকবে। আর এই ঘোষণাপত্র আসার সঙ্গে সঙ্গে তাহলে কি আওয়ামী লীগ নামের এই দলটি, তাহলে কি আওয়ামী লীগ নামের এই দলটির অস্তিত্ব নিয়ে টান দিবে না? কি বলেন আপনারা? অবশ্যই টান দিবে। এই ঘোষণাপত্রের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির উপরে বুঝছেন ঠাড়া পড়বে, ঠাড়া পড়বে। এখান থেকে কিভাবে ওনারা উদ্ধার হবে, ওই ব্রেনি মানুষ এই পর্যন্ত গত 1 বছরে আমি দেখি নাই। 1 বছরে যারাই কথা বলছে সবাই শুধু হুমকি ধামকি দিচ্ছে। এই যে কাদের সাহেব লাস্টের দিকে আসলো, উনিও হুমকি ধামকি দেয়, এবং ওই যে শেখ হাসিনা উনিও হুমকি ধামকি দেয়, এবং ওই যে হাসান মাহমুদ কথা যখন বলে সেও হুমকি ধামকি দেয়, সবাই হুমকি দেয়, দেখা নিবে। আর ইদানিং তো গেরিলা বাহিনী চলে আসছে, তারা পুলিশকে হুমকি দিতেছে। চিন্তা করেন, তার মানে কি তারা নিজেরাই চলে গেল আন্ডারগ্রাউন্ডে। তার মানে কি তারা নিজেরাই বলতেছে যে আমরা সন্ত্রাসী বাহিনী। এটা কোনো রাজনীতি হইলো ভাই? হইলো না। জয়ের উপরে অনেকে ভরসা করছিল, জয় হাল ধরবে, নৌকার হাল ধরবে। কিন্তু এই যে সাদিক কাণ্ডে এই জয় জড়িত, টাকা পয়সা সে পাঠাইছে, তার মানে কি জয়ও জয় বাংলা হয়ে গেল। চিন্তা করেন, এই জয় কিন্তু একটা পজিটিভ মাইন্ডে আসতে পারতো, পজিটিভ রাজনীতি করতে পারতো, যে না আমি বিএনপির সাথে কথা বলি, তারেক রহমান সাহেবের সাথে কথা বলি লন্ডনে, যে ভাই আমাদের তো অনেক ভুলভ্রান্তি আছে, আমাদের কি করণীয়। নিশ্চয়ই তারেক রহমান সাহেব একটা সুন্দর বুদ্ধি দিত। সেই পথে না যাইয়া গেরিলা বাহিনীতে ইনভেস্ট করতে গেছে। চিন্তা করেন, রাষ্ট্রদ্রোহিতার কাজে নাইমা গেছে। ভুল রাজনীতি না, কিন্তু দেখেন তারেক রহমান সাহেব বিদেশে থাইকেও কিন্তু এখনো কিন্তু ভুল পথে যায় নাই। না, ভুল পথে যায় নাই। উনি যে কেন আসে নাই এটা তো বোঝাই যায়। এই যে গেরিলা বাহিনী টাহিনী এইসব নিউজ তো ওনার কাছে থাকে, তার মানে কি উনি আগেই জানতেন এই দেশে ভিতরে ভিতরে গেরিলা বাহিনী হইতেছে, দেশে নিরাপত্তা নাই। দেখছেন, কিন্তু দেখেন লন্ডনে তো নিরাপত্তা আছে। দেখেন আজকে উনি বাস থেকে নামতেছে, একটা লাল বাস থেকে, দোতলা বাস, উনি নামতেছে। এর আগে বাস স্ট্যান্ডে দাঁড়ায় রয়েছে, মোবাইল দেখতেছে, ওনার ছবিকে তুলতেছে। জানি না এই ছবিগুলা ভাই ভাইরাল হয়ে গেল এই মুহূর্তে, এই ছবিগুলা ভাইরাল হয়ে গেছে আমাদের সোশ্যাল মিডিয়ায়। অনেকে এটা নিয়ে সমালোচনা করতেছে যে ওনার তো আমরা গাড়ি দেখছি, যখন ইউনূস স্যারের সাথে দেখা করতে গেল তখন তো দেখলাম ওনার 20-22 কোটি টাকার গাড়ি। আবার যখন ওনার মাকে হিথ্রো বিমানবন্দরে আনতে গেছে তখনও তো গাড়ি দেখলাম, গাড়ির বহর দেখলাম, ওর মধ্যে তো ওনার নিজের গাড়িটাও ছিল। কিন্তু এখন কেন বাসে? ভাই সমালোচনা করলে করাই যায়, এই বাসে আসার কারণই তো আমরা আলোচনা করতেছি। তার মানে কি উনি সোশ্যাল মিডিয়ার মেজাজটা ধইরা ফেলাইছে, বুঝতে পারছে এই সোশ্যাল মিডিয়া কি চায়, কি দিতে হবে।
ঠিক সময় এই বাসের ছবিগুলো দিছে উনি, হ্যাঁ ঠিক সময় দিছে। আপনারা অনেকে আবার জুম কইরা ওই বাসের ভিতরে লোক আছে কিনা ওইটা খুঁজতে যান কেন ভাই? অসুবিধা কি, তাই না? আলোচনা তো হচ্ছে। আর এমন না তো যে বাংলাদেশের লাইলু পাঞ্জু কোন দলের নেতা উনি, আরে বাপ রে বাপ, বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা এই তারেক রহমান সাহেব। সো পজিটিভলি দেখি আমরা। কিন্তু সবচেয়ে ভালো হইতো কি ভাই জানেন, আমি আগেও বলছি, এখনো বইলা ভিডিওটা শেষ করে দেই, এই যে জুলাই ঘোষণাপত্র হবে সংসদ ভবন থেকে, এখানে তো বাংলাদেশের সব দলের মানুষ থাকবে, বিএনপির নেতারাও থাকবে। ওইখানে যদি ইউনূস স্যারের পাশে তারেক রহমান সাহেবকে দেখতে পাইতাম, তাহলে এই ঘোষণাপত্রটা ভাই গার্ডেন গার্ডেন হয়ে যাইতো না ভাই, মন ভরে যাইতো আমাদের। যাই হোক, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সাদেক কায়েমের দাবিটা আসলে মিথ্যা। কোন দাবিটার কথা বলছি, কোন সাদেক কায়েমের কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সাবেক সভাপতি সাদেক আব্দুল্লাহ বা সাদেক কায়েম বা আবু সাদেক, তার দাবি মিথ্যা। সমন্বয়কদের ইমাম, 24-এর গণ আন্দোলনের ইমাম সাদেক কায়েম, তার দাবি মিথ্যা। কেমন লাগে না ব্যাপারটা? কি দাবি করলেন? তার আগে নাহিদ ইসলামের কথাটা বলি। আমরা আল জাজিরা, জি টিভি, এখন টিভি, চ্যানেল আই, এই সাক্ষ্যগুলা আপনাদেরকে বলবো। তার আগে নাহিদ ইসলামের কথা বলবো। নাহিদ ইসলামও তো ভালো, কিন্তু সম্প্রতি সে বলেছে সাদেক কায়েম কোনো সমন্বয়ক ছিল না, মূলত সে 5ই আগস্টের পর থেকে নিজেকে সমন্বয়ক দাবি করে আসছে। এখন নাহিদ ইসলামের এই কথাটি মিথ্যা নাকি সাদেক কায়েমের কথাটি মিথ্যা? আপনারা গত বৃহস্পতিবার আল জাজিরাতে প্রকাশিত বিশাল যে রিপোর্ট প্রকাশ হয়েছে, সেই রিপোর্টটা আপনারা দেখেছেন নিশ্চয়ই। সেখানে যখন সাদেক কায়েমের সেই নিউজে কিন্তু সাদেক কায়েমকে খুব ভালোভাবে উপস্থাপন করা হয়েছে। সাদেক কায়েমের অনেক বক্তব্য নেওয়া হয়েছে। তো নামের সাথে তার বিশেষণ লেগেছে সাদেক আব্দুল্লাহ, কখনো লিখেছে সাদেক কায়েম, কিন্তু বিশেষণ বা পদবিতে লিখেছে দ্য প্রোটেস্টার্স 2024, অর্থাৎ 24-এর একজন আন্দোলনকারী। এই পরিচয়টুকুই লিখেছে সেখানে। হ্যাঁ, 24-এর একজন আন্দোলনকারী। তিনি সেখানেও কোনো সমন্বয়ক হিসেবে নিজেকে দাবি করেন না। জুলাই মাসে 2024-এর জুলাই মাসে আন্দোলন যখন চলে, তখন নিউ ইয়র্ক টাইমস নিউজ করেছে। তখন তারা লিখেছে ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড। নিউ ইয়র্ক টাইমস লিখেছে ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড। সেটা তো টেলিভিশন চ্যানেল না, সেটা লিখেছে, আপনারা এখনো দেখতে পারেন, সাদেক কায়েম। তখন লিখেছে সালমান, ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড সালমান। সাদেক কায়েম এতই ঝুঁকির মধ্যে ছিল যে তার নাম বদলাতে বাধ্য হয়েছে। তাহলে বুঝেন তার ভূমিকা কি ছিল। 2 নাম্বারটা বললাম। এরপরে কাজী জেসিনের, এই যে জি টিভিতে যে সাক্ষাৎকার দিয়েছে, কাজী জেসিনের সাক্ষাৎকার নিয়েছিল না, কাজী জেসিন এই সাদেক কায়েমের একটি সাক্ষাৎকার নিয়েছে। সেখানেও তো তার নাম উঠে, নামের নিচে লিখেছে সাদেক কায়েম সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তার শিবিরের সাবেক সভাপতি। সহজ সরল ছোট্ট সুন্দর পরিচয় লিখেছে কাজী জেসিন। এরপরে সময়, এখন টিভি, এটা আওয়ামী লীগের না, সিটি গ্রুপের এখন টিভি, তুষার আব্দুল্লাহ, সেখানে তার সাক্ষাৎকার নিয়েছেন মাহমুদ রাকিব, সাংবাদিক মাহমুদ রাকিব। সেখানে সাদেক কায়েমের লিখেছে, নামের সাথে লিখেছে সাদেক কায়েম প্রকাশনা সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। চ্যানেল আই লিখেছে সাদেক কায়েম
শিবির নেতা। তাহলে দেখেন, চ্যানেল আই দেখলাম, চ্যানেল আরো হয়েছে অনেকগুলোতে, কিন্তু চ্যানেল আই, সময় টিভি, সাদেক, চ্যানেল আই, এখন টিভি, তারপরে আপনার গাজী টিভি, জি টিভি, আল জাজিরার কথা বললাম, আপনার নিউ ইয়র্ক টাইমসের কথা বললাম, কোথাও কিন্তু সাদেক কায়েমের নামের শেষে সমন্বয়ক নাই। এর কারণ কি জানেন? যখন টেলিভিশনে সাক্ষাৎকার নেওয়া হয় তখন তাকে জিজ্ঞেস করা হয় আপনার নামের সাথে কোন বিশেষণটি লিখবেন, তখন তিনি হয় লিখে দেন আর নইলে তার ভিজিটিং কার্ড তাকে দিয়ে দেন। কিন্তু সাদেক কায়েম কোথাও নিজের নাম সমন্বয়কদের তালিকায় লেখেন নাই। তাহলে সাদেক কায়েমের কথা মিথ্যা হওয়ার সুযোগ আছে? যে কথাই বলেনি, যে নিজেকে সমন্বয়কই দাবি করেনি, তাহলে সেই কথা মিথ্যা হয় কিভাবে? এটা স্পষ্টতর সুন্দর সত্য কথা না? যে কথা দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।